বলে যে প্রসেসে যেতে হবে এটা তো অনেক কঠিন। সবার পক্ষে কি ঢাকায় এসে চিকিৎসা নেওয়া সম্ভব কিনা? তো আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তরের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং এটা মানে এসডিজি গোল যেটা আছে সেটা 2030-এর মধ্যে কিন্তু সকলের জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সিগনেচারি। কিন্তু সেটা নিশ্চিত করবে কিভাবে? আমাদের দেশে মানে হিসাব অনুযায়ী 3 কোটির বেশি মানুষ আছে যাদের মানসিক স্বাস্থ্য সেবা দরকার, কিন্তু পেশাজীবী আছে যে সংখ্যায় তা দিয়ে হবে না। পেশাজীবী হিসাব করলে আমরা দেখেছি যে প্রতি 3 লক্ষ মানসিক স্বাস্থ্য সমস্যা সেবা নিতে মানে দরকার এরকম মানুষের জন্য মাত্র 2 জন পেশাজীবী আছে। সেখানে সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, নার্স, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার আছেন। তো এই অবস্থা দিয়ে আমরা দেশের মানসিক স্বাস্থ্য মানে ঠিক করতে বারবারই ব্যর্থ হব, এবং বারবারই আমাদের এই ঘটনাগুলো দেখব। দুলালীরা এভাবেই অবহেলিত হবে, এভাবেই তারা পূরণ পরিচিত দিবে। আমরা কিছুদিন একটা নিউজ করব, সংবাদ হবে, আবার ভুলে যাব, আবার নতুন কোনো ঘটনা আসবে। আমরা এই যে কিছুদিন আগে যে নূরজাহান বেগমের বিষয়টা আমরা দেখেছি যে একা বাসায় যে মারা গেছেন, কিন্তু সন্তানরা সেখানে ছিলেন না, সেজন্য ব্যাপক সমালোচিত হয়েছে। কিন্তু আমরা যেটা পরে জেনেছি যে উনি নাকি, এটা খুব সম্ভবত, এটা আমি কনফার্ম না, যে মানসিকভাবে অসুস্থ ছিলেন, এবং উনি ওনার বাসায় কেউ থাকুক সেটা পছন্দ করতেন না। আমরা না জেনেই অনেক সময় সন্তানদের উপর দোষ দিয়েছি। হ্যাঁ, কিছু দায় তার ওনাদেরও আছে, কিন্তু এটাও বুঝতে হবে একজন মানসিক স্বাস্থ্য সমস্যা, গুরুতর সমস্যা যাদের আছে, স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার, এই মানুষদের মধ্যে কিছু এমন কিছু সমস্যা থাকে যে কারণে তারা কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা তাদের আশেপাশে কাউকে বিশ্বাস করে না, সন্দেহ করে, শত্রু মনে করে। তাদের কাছে থাকা, তাদেরকে সাপোর্ট দেওয়া কিন্তু চ্যালেঞ্জ। এখানে নূরজাহান বেগমের যদি সেই কারণে এই অবস্থা হয়ে থাকে, সন্তানরা দূরে থেকে থাকে, আমি মনে করি যে রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল এই মানুষগুলোর জন্য কেয়ার গিভারের বিষয়টা নিশ্চিত করা। কোন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা উচিত ছিল যেখানে এনারা এই মানুষগুলো সেবা পাবে। এই ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অসহায় পরিবার। আমার পাশে যিনি বসে আছেন উনি প্রতিদিনই এরকম অসংখ্য মানুষকে পাচ্ছেন, অসংখ্য পরিবারকে পাচ্ছেন। তো আমি দীর্ঘায়িত করব না, আমি সবশেষে একটা মেটাফোর ব্যবহার করব যে আমরা খুব সুন্দর একটা ফুল গাছ, গন্ধরাজ, আমাদের দেশি ফুল গাছ গন্ধরাজ বা কামিনী গাছ, আমরা যদি ঘরের মধ্যে রাখি মাটির টবে, সেখানে আমরা অনেক সার দিই, অনেক পানি, যত্ন সবকিছু করা হলো, ওষুধ দেওয়া হলো, কেমিক্যাল দেওয়া হলো, জৈব সার, কেমিক্যাল সার সব দেওয়া হলো, কিন্তু গাছটা হয়তো বড় হবে, কোনো মতে পাতা মেলবে, কারণ সে রোদ পাবে না, আলো পাবে না, বাতাস পাবে না। সেরকমই আমরা সেই রকম একটা জাতি তৈরি করতে যাচ্ছি, যাদের জন্য আমরা শিক্ষা দিচ্ছি, স্বাস্থ্য দিচ্ছি, কিন্তু তাদের মানসিক গঠন, ব্যক্তিত্বের গঠনের জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো দিচ্ছি না। তার পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি এই বিভিন্ন ধরনের অস্থিরতার। ধন্যবাদ আপনার সবাইকে আমাকে কিছু বলার সুযোগ। আসলে এটা নিয়ে আমাদের যেটা বললাম যে আলোচনা কিন্তু আমাদের করে যেতে হবে। ওনারা যে দুঃখ অভিজ্ঞতা আছে এবং আপনাদের মাধ্যমে এটা যে আরো পৌঁছাতে হবে অনেক দূর, সেটা আমরা বুঝতে পারছি। কারণ এই যে কথাটা বললেন যে আমরা আসলে শুরুতে যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো বিষয়টা এরকম হতো না, এবং মেন্টাল হেলথ যে কস্ট, মানে ট্রিটমেন্টের যে কস্ট, সেটাও কিন্তু কমে যেত। মানে একটা সিরিয়াস সাইকিয়াট্রিক ইলনেসের পেশেন্টকে কিন্তু হসপিটালাইজ করতে হয়, কিন্তু এটা মাইনর পর্যায়ে থাকলে কিন্তু কমিউনিটি লেভেলেই এটা ট্রিটমেন্ট করা যায়। তো এই যে জানা বোঝার ব্যাপারটা না থাকার জন্য মানসিক সাক্ষরতা, আমরা বলি যে আমাদের লিটারেসি প্রোগ্রামে নিয়ে আমরা খুব কাজ করছি, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য সাক্ষরতা এই জ্ঞানটি কি কতটুকু আছে আমাদের? বা আমরা যদি চিন্তা করি যে ফিজিক্যাল ফার্স্ট এইড এর কথা আমরা বলছি, কিন্তু মেন্টাল হেলথ ফার্স্ট এইড এর ব্যাপারটা কি আমরা জানি যে মনের ক্ষত সেখানে ব্যান্ডেজটা কি হবে? তো আমাদের কাছে একজন ন্যাশনাল মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেনার আছেন, আমি ওনাকে একটু বলবো খুব সংক্ষেপে এই প্রোগ্রামটি কিভাবে সহযোগিতা করতে পারে যদি বলেন এখান থেকে।
চলে আসেন না, দুঃখিত যে আমাদের একটা জায়গা নেই। থ্যাংক ইউ। এখানে প্রথম থেকে আলোচনার সূত্রগুলো যদি আমরা কথা বলি যে ইয়াসুদ্দিন স্যার বললেন যে প্রথমে বিভাগের উপদেশের ক্ষেত্রে শুরুতে শিক্ষা দেওয়া যেত তাহলে কত দ্রুত এখান থেকে ফিরে আসা যেত, কিন্তু আর্লি জেনারেশনের যে কথা আসছে মেহজাবিন আপা শিক্ষকদের স্টুডেন্টদের কথা বলেছে, শিশুদের কথা বলেছে যে বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশে না যে কি পরিমাণে শিশুরা এই মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কামাল স্যার বললেন যে 3 লক্ষ মানুষ একজন সাইকিয়াট্রিক বা একটা সাইকোলজিস্টের সেবা পাচ্ছে। তার মানে অবস্থাটা কি এমন? এখন শুরু থেকে এই আলোচনার এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে মেন্টাল হেলথ ফার্স্ট এড আপনি যেটা বলছিলেন রাতারাতি আমরা এখনই বলতে পারবো না যে আমরা হাজার হাজার সাইকিয়াট্রিক ডেভেলপ করে ফেলতে পারবো, এটা সম্ভব? কিংবা হাজার হাজার সাইকোলজিস্ট এই মুহূর্তে ডেভেলপ যাবে আমরা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্যকর্মী এমন ধরনের কাউন্সিলর বা সাইকোলজিস্ট দিয়ে দিব, সব আর্লি ইন্টারভেনশন হয়ে যাবে। এটা আসলে সম্ভব না, আমরা চাইলে মুহূর্তে এটা চেঞ্জ করা সম্ভব না। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে মেন্টাল হেলথ ফার্স্ট এইড। এই ট্রেনিংটা মেন্টাল হেলথ ফার্স্ট এইডটা আমরা যত তৈরি করতে পারবো আমরা একদম ইউনিয়ন পর্যন্ত পৌঁছতে পারবো আমাদের সেবা। এবং এখন পর্যন্ত গভর্নমেন্টের একটা স্ট্রাকচার আছে কিন্তু কমিউনিটি ক্লিনিক, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক আছে মোটামুটি আমরা ধরে নিতে পারি, এবং সেখানে যারা আছেন তাদের মোটামুটি এসএসসি পাস এইচএসসি পাস যে সকল স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে যদি আমরা এই 3 দিন বা 2 দিনের একটা ট্রেনিং দিতে পারি তাহলে সে মেন্টাল হেলথ ফার্স্ট এইডার হিসেবে কাজ করতে পারবে। সে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে কেউ যখন যাবে সে যেন সেটা বুঝতে পারে। তখন একজন শিশু বা একজন যুবক বা একজন তরুণ তার যে বিহেভিয়ার যে চেঞ্জ, তার যে হতাশ হয়ে যাচ্ছে, সে যে উদ্বিগ্নতায় ভুগছে, এটা যখন একজন ফার্স্ট এইডার বুঝতে পারবে তখনই কিন্তু তাকে রেফার করতে পারবে আরেকটু ভালো কিছু সহায়তা দেওয়ার জন্য। সো দুলালিনের মতো এরকম চরম অবস্থায় একটা পথবাসী হয়ে গেছে, এরকম সংখ্যা আমরা কমিয়ে আনতে পারবো যদি কিনা আমরা একদম প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, উপজেলা, জেলা, সরকারি যত হাসপাতাল আছে প্রত্যেকটা যেখানে স্বাস্থ্যসেবা আছে, শুধু ডাক্তার না, এখানে কিন্তু নার্সরা যুক্ত, এমনকি ওয়ার্ডে যারা কাজ করছেন ওনারা যুক্ত, প্রত্যেকে যদি আমাদের এই মেন্টাল হেলথ ফার্স্ট এই ট্রেনিংটা থাকে, যদি মানসিক স্বাস্থ্যকে আমরা চিনতে পারি কোনটা সমস্যা কোনটা সমস্যা না কোনটা রোগ, তাহলে কিন্তু অনেক দ্রুতই আমরা একজন মানুষকে এই চরম অবস্থার আগে থেকে আমরা তাকে প্রতিরোধ করতে পারি। একই সাথে যদি আমরা স্কুলের শিক্ষকদের কথা চিন্তা করি, একজন শিক্ষক যখন একজন ছাত্রের পরিবর্তন, তার হতাশা, তার উদ্বিগ্নতা বা তার আত্মহানির দিকে যে যাচ্ছে এটা যখন সে চিনতে পারে তখন এই শিশু কিন্তু অতদূর পর্যন্ত যাবেই না। এবং আমি একটা ছোট উদাহরণ দিব, আমার সময় কম, আমি বেশ লম্বা সময় ধরে কমিউনিটিতে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি এবং সেখানে দেখেছি যে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার ফলে যেটা হয়েছে, যে স্কুলগুলিতে আমরা ট্রেনিংটা দিয়েছি সেই সকল শিক্ষকরা বলেছেন যে আগে যে ছেলেটাকে আমাদের মনে হতো যে নষ্ট হয়ে যাচ্ছে, অন্য দিকে ঝুঁকে যাচ্ছে, পড়াশোনার মনোযোগ নাই, গার্জিয়ানকে ডাকো, এখন ওই স্কুল থেকে বের করে দাও, আপনাদের এই ট্রেনিং পাওয়ার পরে বুঝতে পেরেছি এটা আসলে নষ্ট হয়ে যাওয়া না, এটা ওখানে একটা মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। এবং এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা একজন ছাত্রকে ওই চরম অবস্থার আগ থেকে প্রতিরোধ করতে পারছে। একইভাবে আমরা যদি একজন কর্মক্ষেত্রে যারা লিডার তাদের কথা চিন্তা করি, তারা যখন মেন্টাল হেলথ জানবে তখন কিন্তু আমার সেবার জায়গাটা অনেক বেশি না, এটা আসলে কোনো সাইকোলজি ব্যাকগ্রাউন্ড লাগবে না। এই জায়গায় ট্রেনার জন্য আমার কথা বললেন ন্যাশনাল ট্রেনার, আমি মনোবিজ্ঞানী নই, আমি আসলে একজন সমাজকর্মী। একটা মিনিমাম লেখাপড়া আমাদের জানতে হবে যারা আমরা ট্রেনার হিসেবে কাজ করবো, আর ফার্স্ট এইটার মোটামুটি লেখাপড়া যায় এমন যে কেউ কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে মেন্টাল হেলথ ফার্স্ট এইডটা বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য শিক্ষা সকল স্তরে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এটা একটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত একটি প্রশিক্ষণ, যেটা বাংলাদেশে ইনোভেশন ফাউন্ডেশনের লাইসেন্স হোল্ডার। আমরা আশা করছি যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে এই বিষয়ে আরো যে কমপ্লিট একটা প্রস্তাব রাখতে পারবো। এই প্রসঙ্গে আমি একটু আসতে চাচ্ছি
যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ প্রফেসর স্বাস্থ্য নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ, আপনি এসে জয়েন করেছেন। আমরা আরো সমৃদ্ধ হচ্ছি, কারণ এই বিষয়টা আমরা খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আপনার কাছে আসবো তার আগে আমি একটু, যেহেতু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশের সরকারের সাথে কাজ করে এই বিষয়ে, মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু উন্নয়নের জন্য কাজ করছে। তো সেইখানে আমার একটা প্রশ্ন হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন এই যে আমরা প্রবলেমটা দেখতে পেলাম যে আমাদের কমিউনিটি লেভেলে, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার, এই সিস্টেমের মধ্যে যদি দেখি টারশিয়ারি লেভেলে কিছু আছে, তাও আবার এই মেন্টাল হেলথের যে ট্রিটমেন্টের জন্য যে বায়োসাইকোসোশ্যাল মডেল দরকার সেটা কিন্তু আমরা পাইনি। একজন সাইকিয়াট্রিস্ট স্যার যেখানে বলেছেন, আমি জানি না স্যারের কাছে সাইকোলজিস্ট আছে কিনা, সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার আছে কিনা, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার আছে কিনা, যেখানে তারা রোগী এসে স্যাররা রেফার করতে পারে, সেটা কিন্তু আমরা পাইনি। এখন আমার ডাব্লিউএইচওর কাছে যে প্রশ্নটা, সেটা হলো যে এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যে অর্থ বরাদ্দ এত কম, আমাদের প্রফেশনাল এত কম, তাহলে কি পদ্ধতি হতে পারে যেটা আমরা জেলা পর্যায়ে তাৎক্ষণিকভাবে নিয়ে যেতে পারি? এমন কোন কি মডেল আছে সেটা সম্পর্কে যদি আপনি আপনার সময় পান। আমি দুইভাবে প্রশ্নটা উত্তর দিই। প্রথম বর্তমানে সরকার এই চলমানে আমাদের আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের সাথে 10টি জেলাকে সিলেক্ট করে সেখানে আমাদের পার্টনার প্রোগ্রাম চলমান। মেডিকেল হেলথে আমাদের জানেন যে আমাদের সাইকিয়াট্রিস্টের সংখ্যা 300 কাছাকাছি, উপজেলায় আছে 1 তো আমরা কিন্তু কমিউনিটি পর্যায়ে বা উপজেলা পর্যায়ে মানসিক সমাধান করে এমএনএফ ট্রেনিং আমরা গত 2025 সালে 8 শতাধিক ডাক্তার এবং নার্সকে ইংরে এমএনএফ ট্রেনিং শীত 10 জেলায় মাত্র এর সাথে আমাদের গত কয়েক বছর ধরে যে এই 10 জেলার মেন্টাল প্রায় 42,000 গত বছর প্রায় উপজেলা পর্যায়ে কিন্তু আমাদের মেডিকেল অফিসাররা আমাদের যদি এমএনএফ ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত সাইকিয়াট্রি সমস্ত ডিজিজ কিন্তু আমরা পারবেন না, কিন্তু একটি পর্যায়ে প্রাইমারি ট্রিটমেন্টটা কিন্তু আমরা এর সাথে সুইসাইড রিলেটেড কাজ চলমান। এর মধ্যে একটি হচ্ছে লিভিং অ্যাক্সেস স্কিম, মানে সুইসাইড করার জন্য যে জিনিসগুলো আছে যেমন কীটনাশক সেটার কন্ট্রোল, দুই হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীদের রেসপন্সিবল রিপোর্টিং সুইসাইড, আরেকটি আছে অ্যাডোলেসেন্টদের সোশ্যাল ইমোশনাল লাইফ স্কিল ডেভেলপমেন্ট স্টুডেন্টদের জন্য, আরেকটা হচ্ছে আমাদের আর্লি ডিটেকশনের জন্য আমরা ফ্যামিলি ট্রেনিং দিব। তো এর মধ্যে আমরা 4টি জেলায় প্রায় 4 শতাধিক শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম প্রতিরোধে এবং প্রায় 8,000 স্টুডেন্টকে আমরা রিচ করতে পেরেছি। যদিও নাম্বারটা খুবই অপ্রতুল, লক্ষ লক্ষ মাত্র 8,000, আরো 12,000 এই বছর আমাদের রিচ করা প্ল্যান আছে। এই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু হচ্ছে আমাদের জাতীয় মানসিক হসপিটাল বিডিকে এবং শিক্ষক এবং স্টুডেন্টদের আমি এটা কিন্তু মনে হতে পারে আমরা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডারকে ট্রেন করে ব্যবহার করে আমরা ট্রেনিং করে আর এই আমাদের মানসিক স্বাস্থ্যের যে বাজেট 0.5 এর মধ্যে আমরা দুইটা সূত্র চলে যায় ইনস্টিটিউশন, মানে এনআইএম পাবলিক হসপিটাল, তার মানে আমাদের কমিউনিটি মেন্টাল হেলথ এর জন্য বরাদ্দ কিন্তু মেন্টাল হেলথ বাজেটের 1/3 মাত্র। এই জিনিসটাও আমাদের বাড়ানো দরকার। আর মানসিক স্বাস্থ্য
আইন 2018 তে কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে রিভিউ মানে মনিটরিং কমিটি করার কথা উল্লেখ করা আছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে আর সিভিল সার্জন মহোদয়ের সদস্য সচিব থাকেন। এই ব্যাপারটা যদি করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। এবং বিশেষ করে একটি কথা নিয়ে আমাদের মেন্টাল হেলথের যদি আলাদা একটা ইউনিট বা ডিপার্টমেন্ট যদি থাকতো ডিজিএসের আওতাধীন, তাহলে হয়তোবা অনেকটাই সহজ হয়ে যেত। এবং আমাদের যদি টেকনিক্যাল কমিটি কিন্তু ডাব্লিউএইচও এটাকে প্রোগ্রামের জন্য ছিল, কিন্তু যদি আমরা ন্যাশনাল কোনো টেকনিক্যাল কমিটি থাকতো ফর মেন্টাল হেলথ সিচুয়েশন এন্ড এমএসপিএস, তাহলে বোধহয় আলাদা হতো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবং স্যারের কাছেও পৌঁছে দিয়েছি একটা দাবিনামা। সেখানে কিন্তু আমরা একটা এরকম সমন্বিত মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং কাউন্সিল গঠন করার ব্যাপারে আমরা সুপারিশ করছি। তো আমরা একটু আপনার কথার পরিপ্রেক্ষিতেই আসি যে এই যে আমরা শুনি ডাব্লিউএইচও বলছে যে $1 যদি আমি ইনভেস্ট করি মেন্টাল হেলথে, $4 আমি রিটার্ন পাই। আমাদের দেশের জন্য তেমন ভাবে কোনো গবেষণা নেই, কিন্তু এই যে আমরা বলছি যে আমাদের জাতীয় বাজেটের কত পার্সেন্ট স্বাস্থ্য খরচ? 5%। এতদিন তো ছিল 0.6-0.7%। আচ্ছা, নেক্সট অথরিটি ছিল 1.7%। আচ্ছা। তো স্যার মানে এখন আমরা যদি দেখি যে স্বাস্থ্য বাজেটে কিন্তু এখনো পর্যন্ত অফ জিডিপি। জি। তো এখন সেই জায়গাটায় আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে আর কি উপায় আছে, কারণ আমাদের এখানে কিন্তু একজন এমন ব্যক্তি আছেন যিনি স্বাস্থ্য এবং অর্থনীতির যে বিষয়টা একসাথে দেখতে পারেন। এই স্বাস্থ্য অর্থনীতির ক্ষেত্রে আমরা কি কোনো আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে আমার প্রশ্ন যে এই জাতীয় স্বাস্থ্য বাজেটের মানসিক স্বাস্থ্য বরাদ্দের জন্য আপনি কি কোনো কার্যকর কোন পদ্ধতি আমাদেরকে বলতে পারেন এবং তার জন্য মনিটরিং বা জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবো? কারণ বরাদ্দ শুধু বিষয় না, আমরা একটু শুনলাম যে 75% শুধু ইনফ্রাস্ট্রাকচারের জন্য চলে যায়, রাজশাহী রেলওয়ে স্পেশালাইজড হসপিটালের জন্য চলে যায়, 25% মাত্র যায়, এবং আমরা দেখলাম যে ডিস্ট্রিক্ট এবং তার বিলো লেভেলে মেন্টাল হেলথ সার্ভিস নাই। তাহলে সেই জায়গাটা স্যার সমাধান দেন। সময় পাচ্ছেন। অনেক ধন্যবাদ আমাকে। সরি, আমি শুনতে পাইনি। তো অল্প সময়ের ভিতরে যেটা বলা যায়, আমি দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় আছেন এবং আমার বিশেষ অতিথি এবং আমার সামনে যারা আছেন, সবাইকে ধন্যবাদ। আমরা যে কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে, মানসিক ওয়েলবিং, সুস্থতা ইত্যাদি নিয়ে, একটু ব্যাকগ্রাউন্ডের কথা বলি। সেটা হচ্ছে যে মানসিক সুস্থতা তো টোটাল সুস্থতার একটা অংশ। আমরা যদি ডাব্লিউএইচওর যে ডেফিনেশনটা স্বাস্থ্যের, এটা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মানসিক স্বাস্থ্য ছাড়া আসলে স্বাস্থ্য টোটাল কিছুটা এক্সিস্ট করে না। কেন করে না? কারণ আমরা জানি যে ডাব্লিউএইচও যেটা বলছে যে কমপ্লিট স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ওয়েলবিং। এখন আপনি দেখেন যে মেন্টাল ওয়েলবিংটা, এখন আমি ভালো মেজাজে আছি, আমাকে কেউ যদি একটা আনডিউ বকা দেয়, সে কিন্তু আমাকে গায়ে হাত দিয়ে আঘাত করে নাই, কিছু করে নাই, তাই না? তাহলে কিন্তু আমি সাথে সাথে কিন্তু আমার মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা শাশুড়ি যদি তার বৌমাকে বকা দেয়, চেঞ্জ হয়ে যাচ্ছে। হাজবেন্ড যদি বকা দেয়, আমিও চেঞ্জ হয়ে যাচ্ছে, মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে সমস্ত পরিমণ্ডলী, তার মানে দেখা যাচ্ছে যে মেন্টালি প্রথমে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ফিজিক্যাল এবং সোশ্যাল আচরণগুলোকে আমরা কিন্তু অন্যদিকে নিয়ে যাচ্ছি। তার মানে মেন্টাল হেলথের গুরুত্বটা এখানে এরকম। তাহলে এইরকম যখন গুরুত্ব, তখন হচ্ছে আমাদের টোটাল আমরা যে মানুষ হয়ে বড় হয়ে উঠি, সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আমার যেটা মনে হয় যে আমরা চারটা মাধ্যমে বড় হই, চারটা শ্বাস বলতে পারি, বা চারটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বড় হই। ছোটবেলা থেকে একটা শিশু চারটা শ্বাসে মানুষ হয়। প্রথম শ্বাস হচ্ছে তার পরিবার। আমার পরিবার থেকে সে আচরণ শিখবে, তার ভাষা শিখবে, তার বিহেভিয়ার শিখবে, অনেক কিছু শিখবে। তারপরে তার কমিউনিটিতে তার পদার্পণ ঘটে, কমিউনিটি আস্তে আস্তে বড় হতে থাকে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়া এবং কালচার। আমি এই চারটা প্রতিষ্ঠানে মানুষ বড় হয়ে ওঠে।
এই পাঁচটা প্রতিষ্ঠানে যদি সুস্থতার লক্ষণ থাকে তাহলে আমরা সুস্থ মানুষ হয়ে উঠি। আর এই পাঁচটা প্রতিষ্ঠান আজকে দূষিত পরিশুদ্ধ নষ্ট করে আজকে সমাজের সমস্ত রেজাল্ট সর্বোচ্চ রেজাল্টধারী ব্যক্তিটাও সে যেখানে তাকে বসানো হচ্ছে সেখানে কিন্তু যে জাস্ট আচরণ করতে পারছে না, সে কিন্তু অন্যের মানসিক স্বাস্থ্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার মানে এই চারটা জায়গাটাতে যদি আমাদের মানসিক সুস্থতা করতে হয় তাহলে আমাদের এই চারটা পরিমণ্ডলে হাত দিতে হবে। এখন আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হলো যে রাষ্ট্রীয় বাজেটে এখানে কোন জায়গায় অংশগ্রহণ থাকবে, রাইট? এখন রাষ্ট্রীয় বাজেটে ধরে যে প্রাইমারি এই মানসিক সুস্থতাটা ভেরি মাচ প্রাইমারি হেলথ কেয়ারের অংশ, তাহলে এর অংশগ্রহণ নিশ্চয়ই প্রাইমারি হেলথ কেয়ারে থাকতে হবে। তাহলে প্রাইমারি হেলথ কেয়ারের অংশগ্রহণ থাকতে গেলে আমাদের এক্সিস্টিং প্রাইমারি হেলথ কেয়ারে কি আছে, মানসিক সুস্থতা বা মানসিক এই কোন পর্যায়ে কমিউনিটিতে হোক, স্কুলে হোক অথবা স্বাস্থ্য সিস্টেমে হোক, কোথাও তো মানসিক স্বাস্থ্যের জন্য কোনো ধরনের প্রোভাইডার নাই। না আছে সাইকিয়াট্রিস্ট, না আছে কাউন্সিলিং, না আছে whatever যা যা দরকার সেটা তো কোথাও নাই। আমাদের উপজেলা হসপিটালে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর তো বিষয় নাই। ডিস্ট্রিক্ট হসপিটাল আছে কিনা আমরা জানি না, হ্যাঁ, বা কোনো জায়গায় থাকতে পারে। তার মানে আমাদের যদি বাজেটকে ইনকর্পোরেট করতে হয় তাহলে প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করে এবং স্কুলে কমিউনিটিতে যে আমরা সরকার যে 1 লক্ষ স্বাস্থ্য কর্মীর কথা বলছেন, এই 1 লক্ষ স্বাস্থ্য কর্মীর ভিতরে এখানে হচ্ছে যে আমাদের এই যে প্রাইমারি কেয়ারের কর্মীর ভিতরে থাকে যে স্বাস্থ্য কর্মী আছে তাকে এই মেন্টাল যে ওয়েলবিং সেই বিষয়ে তাকে ট্রেনিং দিয়ে এর জন্য আলাদা স্পেশাল কর্মীর থাকার দরকার নেই, তাকেই আমরা মানসিক এই সুস্থতা ট্রেনিং দিয়ে কাউন্সিলিং এর যে ডোমেস্টিক কাউন্সিলিং হবে বা স্কুলে যে কাউন্সিলিং গুলো হবে সেখানে সম্পৃক্ত করে দিতে পারি। আমাদের যে ইউনিয়নের বা ওয়ার্ড লেভেলে যে সেন্টার আছে বা সেন্টার হবে সেখানে হয়তো আমরা একজন প্রফেশনাল কাউন্সিলর রাখতে পারি এবং উপজেলাতে আমাদের একটা টিম থাকতে পারে, কাউন্সিলিং একটা টিম থাকতে পারে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট উপজেলাগুলোতে। তবে এইগুলো যদি করা হয় তখন হচ্ছে যে বাজেট চাওয়ার বা পাওয়ার যৌক্তিকতা আছে। তাই আমি এখন যদি বলি যে বাজেটে এই স্বাস্থ্য বাজেটে 3% দিতে হবে, 3% দিতে হবে, ইট ডাজ নট ক্যারি এনি সেন্স। তো প্রথমে আমাদের এই ইনপুটগুলোকে সিস্টেমে ইনকর্পোরেট করতে হবে এবং আমাদের জন্য যা দরকার এই যে মানসিক স্বাস্থ্যের যে বিশাল প্রবলেম আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাকে সঠিক রাস্তায় আনার জন্য আমাদের কমিউনিটি লেভেলে, আমাদের স্কুল লেভেলে, আমাদের সেন্ট্রাল লেভেলে কি কি হিউম্যান রিসোর্স, কি কি ইকুইপমেন্ট যে সামগ্রী লাগবে এই সাজেস্টটা প্রোভাইড করার জন্য, সেটার জন্য যে কস্ট হবে সেটা যদি ঘটে যাবে সরকার দিতে পারে তাহলে সেটা হবে জাস্টিফাইড এবং তার যদি স্বাস্থ্য বাজেটে 1% লাগে লাগুক, যদি 1000% লাগে লাগুক বা 10% লাগুক না। তাছাড়া আমি এখন যদি বলে দিই যে স্বাস্থ্য বাজেটে 2% এখানে খরচ করতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ 2% এটা করতেও পারে না হতে পারে। তো আমাদের প্রথমে আমাদের প্রোগ্রামটা ডিজাইন করতে হবে এবং প্রোগ্রাম ডিজাইন করে এই লোককে সেবা দেওয়ার জন্য, সুস্থ করার জন্য যে বাজেটটা লাগে সেটা আমাদের সাথে যদি এটা সরকার জাস্টিফাইড হয়। তো আমি মনে হয় যে এখানে শেষ করে আমার কাছে এই ব্যাপার হয়ে গেছে। আর আমার কাছে মনে হচ্ছিল যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে শুধু বলছি যে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে, কেন শিক্ষা মন্ত্রণালয়, কেন যুব মন্ত্রণালয়, কেন ক্রীড়া মন্ত্রণালয় তারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারছে না? সমস্যাটা কোথায়? তো সেখানে তো বরাদ্দ আছে, তারাও তো ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে পারে, তারাও তো এই মানসিক স্বাস্থ্য প্রমোশনের জন্য কাজ করতে পারে। তো আসলে ইন্টারসেক্টরাল এবং ইন্টারমিনিস্ট্রিয়াল যে কোলাবোরেশন, কোঅর্ডিনেশন এবং প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন, মনিটরিং, এই বিষয়টাতে জবাবদিহিতার বিষয়টাকে আনা কি হচ্ছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে 2002 সালে অ্যাসিড সন্ত্রাস বিরোধী আইন হয়েছিল এবং সেই সময় সেই আইনের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা ন্যাশনাল অ্যাসিড কন্ট্রোল কাউন্সিল পেয়েছিলাম এবং সেই ন্যাশনাল অ্যাসিড কন্ট্রোল কাউন্সিল যখন ডিস্ট্রিক্ট অ্যাসিড কন্ট্রোল কমিটি সব একযোগে কাজ করবে এবং গণমাধ্যম এবং সিভিল সোসাইটি, গভর্নমেন্ট যখন একসাথে কাজ করবে তখন কিন্তু আমরা 500 আক্রমণ প্রতি বছরের থেকে কমিয়ে এনে সেটা এখন প্রায় শোনা যায় না, প্রায় জিরোতে আমরা নামিয়ে আনতে পেরেছি। তাহলে সেটা সম্ভব হয়েছিল কিভাবে? তাই যদি হয়ে থাকে তাহলে এখন কেন সম্ভব হবে না? সেই জায়গাটায় আমি, যেহেতু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয় আছেন, আমি জানি আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, আমাদের প্রধানমন্ত্রী পদমর্যাদায় আছেন, তার কাছে আরো বড় দাবি নিয়ে যাবো, কিন্তু আমরা যে জিনিসটা স্বাস্থ্য অধিদপ্তরে বলতে যাচ্ছি
যে স্বাস্থ্য অধিদপ্তর কি অন্য অধিদপ্তরগুলোর সাথে সংশ্লিষ্টভাবে এই পরিকল্পনার কোনো নেতৃত্ব নিতে পারছে? কোথায় আছে আমরা? কি হচ্ছে এখানে? আপনি যদি একটু বলেন যে আমরা কিভাবে একটা একটা দাবি এসেছে যে মিনিস্ট্রিতে একটা মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট যদি থাকতো বা অধিদপ্তরে থাকতো, এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ এটা দেখছি এখন, এটা আলাদা একটা অধিদপ্তর থাকলে, আলাদা একটা দপ্তর থাকলে এটা আরো অনেক বেশি হয়তো আমরা ভালো একটা অবস্থা দেখতে পারতাম, কারণ জবাবদিহিতার ব্যাপারটা সেখানে থাকতো। এবং আরেকটা কথা এসেছে একটা ন্যাশনাল কাউন্সিল করার ব্যাপারে, যে মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং। স্যার আপনার এই ব্যাপারে কি মতামত আমরা একটু জানতে চাই। আমি আইনের ব্যাপারটা তারপরে আসবো।